নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। অল্পের জন্য রক্ষা পেল সিভিল হাসপাতাল, চক্ষু বিভাগে এসি বিকল হয়ে অগ্নিকাণ্ড। 2047-এ বিশ্বের 1 নম্বর অর্থনীতি হচ্ছে ভারত। নরেন্দ্র মোদীর 11 বছরের কার্যকালের খতিয়ান তুলে ধরলেন জেলা বিজেপি নেতৃত্ব। শ্রীভূমি সফরে কংগ্রেসের 2 পর্যবেক্ষক, জেলা সভাপতি পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। টাইকোয়ান্ডো কালার বেল্ট প্রমোশন টেস্ট আয়োজিত শ্রীভূমিতে। কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে নিরুদ্দেশ বীরেশ নামের এক ব্যক্তি। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়। এসি বিকল হয়ে যাওয়া এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। হাসপাতালের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়। হাসপাতালে চক্ষু বিভাগের এসি বিকল হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সোমবার সকালে আগুন আতঙ্কে চাঞ্চল্যের সৃষ্টি হয় শ্রীভূমি জেলা সদর হাসপাতালে। অল্পের জন্য রক্ষা পায় পুরো হাসপাতাল চত্বর। প্রতিদিনের মতো সোমবার সিভিল হাসপাতালে রোগীরা যখন লাইন ধরে নিজেদের নাম পঞ্জীকরণ করছিলেন, সেই সময় চক্ষু বিভাগে এসি বিকল হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ডাক্তার দেখাতে আসা রোগীদের মধ্যে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। তৎক্ষণাৎভাবে চিকিৎসালয়ের কর্মীরা আগুন নিভাতে তৎপর হয়ে পড়েন। এদিকে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী হাসপাতালে ছুটে আসে। হাসপাতাল কর্মী ও অগ্নি নির্বাপক বাহিনীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা ফল্ট দেখিয়েছে। আগুন খোলার পরে যখন সুইচটা অন করা হয়েছে, তারই অতি অল্প সময়ের মধ্যে উইদিন 1 মিনিট ও 2 মিনিটস আউটডোরে একটা আওয়াজ হয়েছে এবং তারপরে দেখা গেছে যে এখানে ধোঁয়া উঠেছে। তো সঙ্গে সঙ্গে মেইন সুইচ অফ করে এবং আমাদের এখানে যে অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো ছিল এগুলো দিয়ে আমাদের এখানে কর্মীরা উপরে আগুনকে নির্বাপিত করেছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ইনফরমেশনের পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং এসে বিশেষ কিছুই হয় নাই, খালি আউটডোরের কিছু অংশ কালো হয়ে গেছে, এটা দেখা গেছে। তাতে আমরা ঈশ্বরের কাছে বলতে পারি আজকে একটা বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু আমি এসে যে জিনিস পরিদর্শন করলাম তাতে আমাদের হসপিটালে ইলেকট্রিক্যাল লাইনে কোনো ফল্ট আমরা পাইনি, কারণ একটাও এমসিবি পড়ে নাই। সমস্ত হসপিটালে ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে এবং সারা বিল্ডিংয়ে লাইট জ্বলছে। তার মানে এইটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ইলেকট্রিক ফল্টের জন্য কিছু হয়নি। হয়তো আউটডোরে কোনো যান্ত্রিক গোলযোগে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিছু একটা বিপর্যয় ঘটে এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, যেটা আমাদের কর্মীদের নজরে পড়ে দিয়ে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতার মধ্যে ওরা অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো আছে সেগুলো দিয়ে নিভাতে পেরেছে এবং আমাদের হসপিটাল আজকে বেঁচে গেছে। না, মেশিন বিকল বলে কথা নেই। মেশিনে গত শনিবারে এসে টেকনিশিয়ানরা মেশিনে আউটডোর দেখে গেছে এবং ওরা ওকে বলে গেছে। কিন্তু আমি আবার ওদেরকে ডাকিয়েছি, যদি শনিবারে দেখে যায় বা শুক্রবারে দেখে যায়, আইদার শুক্রবার শনিবারে, তাহলে রবিবার তো বন্ধই ছিল, কি ঘটনা ওরা এসে বলতে পারবে। সেই টেকনিক্যাল ব্যাপারে তো আমরা বলতে পারবো না। এই এত বড় হসপিটালে যে কোনো না প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত চলে বলে এবং যে কোনো সময় যে কোনো বিকল অবস্থা বা অচল অবস্থার সৃষ্টি হয় এবং তার জন্য সর্বদাই টেকনিশিয়ানদেরকে ডাকা হয় এবং ওরা এসে পরিদর্শন করে যায়। গত শুক্রবার অথবা শনিবারে এসি টেকনিশিয়ান এসে দেখে গেছে। তাতে এটা বিকল বলে বলা হয় নাই, কারণ যদি বিকল থাকতো আজকে এসে আমার স্টাফ এখানে এসি অন করতো না। অন করার অতি অল্প সময়ের মধ্যেই এই বিপর্যয় শুরু গেছে। নরেন্দ্র মোদীর 11 বছরের কার্যকালের খতিয়ান তুলে ধরলেন জেলা বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার 1 বছর পূর্ণ তথা প্রধানমন্ত্রী হিসেবে 11 বছর পূর্ণ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে 11 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার জেলা বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জানান,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণের জন্য দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের রন্ধন গ্যাস, ঘর, ব্যাংক অ্যাকাউন্ট, বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে রেশন পরিবেশন করছেন। প্রধানমন্ত্রী শুধু কাজের শিলান্যাস করেননি, সেই কাজের উদ্বোধনও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কার্যকালে কাশ্মীর থেকে মিজোরাম রেল লাইন চালু করেছেন। দেশের শিক্ষা চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। 2014 সনে ভারত যেখানে 10ম অর্থনীতি ছিল, মোদীজির সফল নেতৃত্বে বর্তমানে বিশ্বের 4র্থ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 25 বছরকে মোদীজি অমৃতকাল হিসেবে ঘোষণা করছেন। 2047 সনে ভারতের স্বাধীনতার 100তম বর্ষপূর্তি বছরে ভারত বিশ্বের প্রথম অর্থনীতি হবে বলেও উল্লেখ করেন মিশন রঞ্জন দাস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিজেপি কার্যালয়ে বিভিন্ন কর্মের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে পেশাদারী সম্মেলন আয়োজন করা হয়। আজকে শিলিগুড়ি জেলায় জেলা কমিটির নেতৃত্বে প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি 3টি কার্যকালে 11 বছর গত মাসে সম্পূর্ণ হয়েছে। আর এই জন্য সমগ্র দেশের প্রত্যেক জেলাতেই মোদীজির 11 বছর কার্যকালে অতিরিক্তভাবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যাতে আমাদের কাছে নরেন্দ্র মোদীজি এই 11 বছরের কার্যকাল আমরা তুলে ধরতে পারি তার ব্যবস্থা করা ইত্যাদি হাতে নেওয়া হয়েছে এবং এই উপলক্ষে আপনাদের আজকে এখানে আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। কি রান্নার গ্যাস থাকবে না? আমার কি ব্যাংকের একটা পাসবুক থাকবে না? আমার ঘরের চালটা কি কিনে হবে না? আমি কি একটা পাকা ঘরের দাবিদার হতে পারি না, পেতে পারি না? আমার বাড়িতে কেন কাজা শৌচালয় থাকবে? আমি কি একটা পাকা শৌচালয় পেতে পারি না? এই যে মানুষের আশা স্বপ্ন, আমি তো এই দেশের নাগরিক, আমি চিরকাল গরিব হয়ে থাকবো, পিছপা হয়ে থাকবো। আমি অন্যের মধ্যে চলবো, আমি বিত্তশালী না হতে পারি, আমি স্বাভাবিক জীবনযাপন করার আমার আগ্রহ আছে, আমার স্বপ্ন আছে। নির্ণয় করেন তাদের দিকে আমাদের ক্রিয়াটাদের 1 নম্বর 2022 বলছিলেন যে আগামী 25 বছর এই দেশের জন্য অমৃতকাল। 2047 সনে এই দেশের স্বাধীনতা 1 বছর পূর্ণ হবে। আর সেই সময় আমরা এই দেশটা বিকশিত দেশ, বিশ্বের মধ্যে 1 নম্বরে হবে তার উদ্যম সংকল্প। আপনারা নিজেরাই দেখুন 2014 সালে বিশ্বের বৃহৎ অর্থব্যবস্থা যে দেশ, তার মধ্যে আমাদের স্থান ছিল 10 নম্বরে, আজকে আমরা 4 নম্বরে। প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আগে বিশ্ববিদ্যালয় ছিল, আমি আজকে প্রায় 3 গুণ বিশ্ববিদ্যালয় সরকার করছে, মানুষের পড়ার সুযোগ দিতে পারছে। আজকে দেখতে খুব ভালো লাগলো যে ডিমা আসা মানুষ, আমাদের রাজ্য একটা জেলা ডিমা আসা, তারা কোনো পড়াশোনা হয় ইংলিশ আর নাই। আজকে দেখলাম যে ডিমা আসা ভাষায় আত্মবিশ্বাসে পড়া। আর দৌলতে কেন্দ্র সরকার শিক্ষা নীতি দিয়েছেন যে প্রাইমারি স্কুলে শিক্ষা বাধ্যতামূলকভাবে মাতৃভাষায়। আমাদের বই উদ্যোগ মানে বই চালু হতো না, এই ভাষা বই লেখাই হতো না। খুশি কিভাবে বক্তব্য দীর্ঘায়িত করলো এগুলো আপনারা জানেন, প্রায় এগুলো আমাদের সামনে আসে। কেন্দ্র সরকার বিভিন্ন দিকে আজকে 10,500 কোটি টাকা এই অর্থ বছরে 10,500 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে। আমরা দুটা ইন্টারসিটি নিয়ে আমরা পাবো, দুটা আমাদের বদলপুর হয়ে যাবে, একটা পরীক্ষা দিয়ে যাবে আগরতলা গুয়াহাটি, দুটা অমৃতকাল ভারত আমাদের আমরা আনন্দ পাবো। নিশ্চয়ই আমাদের বারগুলি একটা যাবে, এখানে আবার একটা আমাদের বারগুলি
কেন্দ্রের মাননীয় মোদীজির নেতৃত্বাধীন সরকারের 11 বছর পূর্তিকে কেন্দ্র করে সংকল্প সে সিদ্ধি অর্থাৎ সংকল্প থেকে সেই সংকল্পের বাস্তবায়ন হয়ে তার মূল সিদ্ধি পর্যন্ত পৌঁছানো। আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ দলের জেলার পক্ষ থেকে কেন্দ্রের এবং প্রদেশের নির্দেশক্রমে ইতিমধ্যে বিভিন্ন জেলা সদরে জেলা কমিটির ব্যবস্থাপনায় সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছিল, যাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অধিকারী হিসাবে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে দলের এই বক্তব্যগুলো সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের 11 বছরের সরকার, মাননীয় মোদীজির নেতৃত্বাধীন এই 11 বছরের সরকার সত্যিকার অর্থে জনহিতে কি কি কাজ করেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক। আপনাদের সকলকে উপস্থিতির জন্য দলের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জানাই। শ্রীভূমি সফরে কংগ্রেসের 2 জনের পর্যবেক্ষক দল। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট প্রদানের বিস্তর প্রতি অভিযোগের পর এবার জেলা সফরে নবনিযুক্ত প্রদেশ সভাপতি গৌরব গগৈ দূত। শ্রীভূমিতে উপস্থিত হয়ে কংগ্রেসের শাখা সংগঠন যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেস, মহিলা সেবা দল সহ নির্বাচিত প্রতিনিধি মণ্ডল সভাপতিদের সাথে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে দলের কার্যক্রম সহ সকল প্রতি অভিযোগ শুনেন 2 পর্যবেক্ষক। 2 দিনব্যাপী এই সফরে দ্বিতীয় দিন জেলার বিভিন্ন দল সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন 2 পর্যবেক্ষক। 2 দিনের সফরের পর এক সাংবাদিক সম্মেলন করে 2 পর্যবেক্ষক কার্তিক কর্মী ও বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদ জানান, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দলের সকল স্তরীয় কার্যকর্তাদের অভিযোগ লিপিবদ্ধ করে প্রদেশ কংগ্রেস সভাপতির নিকট প্রতিবেদন পেশ করা হবে। 2 পর্যবেক্ষকের 2 দিনব্যাপী জেলা সফরে কংগ্রেস সভাপতি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এদিনের সাংবাদিক বৈঠক থেকে কমলাক্ষের রাজনীতি শেষ বলে উল্লেখ করেন কংগ্রেসের 2 পর্যবেক্ষক। এছাড়াও জেলার বেহাল রাস্তাঘাট সহ জমাজল সমস্যা নিয়েও আওয়াজ তুলেন তারা। মুখ্যমন্ত্রী আসামের সমস্যা নিবারণে অক্ষম হয়ে বিভিন্ন উপায়ে 2026-এর নির্বাচন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2026-এ শ্রীভূমিতে কংগ্রেস ভালো ফলাফল করবে বলেও উল্লেখ করেন 2 পর্যবেক্ষক। 2 পর্যবেক্ষকের 2 দিনব্যাপী জেলা সফরের সাথে সাথে জেলা কংগ্রেস সভাপতি পদ দখল নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি সরগরম হয়ে উঠেছে। উপস্থিত হয়েছো বরাক ভেলীত, বিশেষকৈ আমাৰ শ্রীভূমি বা আগত কৰিমগঞ্জ জিলা। মোৰ লগত উপস্থিত আছে আন এজন আমাৰ গোটেই কংগ্ৰেছে নিয়োগ কৰা অবজাৰ্ভাৰ কাৰ্তিক কৰ্মী ডাঙৰীয়া। তো জিলা কংগ্ৰেছৰ মই সকলোকে সম্বোধন কৰিছোঁ। আমাক প্ৰধানতঃ দায়িত্ব দিছিলে যে সাংগঠনিক কাম কাজ জিলাখনৰ কেনেকুৱা চলি আছে, ব্লক, মণ্ডল, বুথ বা জিলা কংগ্ৰেছ বা আমাৰ বিভিন্ন উইংছবোৰ যেনেকৈ যুৱ কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, NSUI, সেৱা দল, আমি কি ব্যৱস্থা ল'ব লাগে তাৰ কাৰণে আমি 2টা দিন ইয়াতে উপস্থিত থাকিলোঁ। আমি সকলো আমাৰ দলৰ উইংছ, ফ্ৰণ্টিয়াল হেড, পেৰেণ্ট কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, NSUI, সেৱা দল সকলোৰে পৰা আমি পৰামৰ্শ গ্ৰহণ কৰিলোঁ। ইয়াতে আহি আমি কৰিমগঞ্জ জিলাৰ বিভিন্ন সমস্যাৰাজিৰ বিষয়েও আমি অৱগত হ'ল। আমাৰ দলৰ বিভিন্ন পৰ্যায়ৰ কৰ্মীসকলে অৱগত কৰিলে। অত্যন্ত দুখ লগা কথা যে এইখন চৰকাৰ ক্ষমতাত অহাৰ সময়ত বিশেষকৈ যোৱাবাৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেতিয়া মুখ্যমন্ত্ৰী নাছিলে, এইবাৰ তেখেতে মুখ্যমন্ত্ৰী, কিন্তু তেখেতে টেটু ফালি চিঞৰিছিলে যে বৰাক ভেলী আমি অধিক গুৰুত্ব দিম উন্নয়নৰ কাৰণে, সেক্ৰেটেৰিয়েট কৰাৰ ব্যৱস্থা তেখেতে কৰিব। কিন্তু আজি অত্যন্ত দুখ লগা কথা, মিনি সেক্ৰেটেৰিয়েটটো দূৰৰ কথা, আজি কৰিমগঞ্জ জিলাত এখন চিভিল হস্পিটেল আছে, তাতে ICUৰ সুব্যৱস্থা নাই, যথেষ্ট ডক্টৰৰ অভাৱ, হস্পিটেলৰ কৰ্মচাৰীৰ অভাৱ, ৰাস্তা ঘাটৰ এটা শোচনীয় অৱস্থা, ড্ৰেনেজৰ
একেবাৰে শোচনীয় অৱস্থা। কৃত্ৰিম বানপানীয়ে অকণ বাৰিষা অকণ বৰষুণ দিয়াৰ লগে লগে কৃত্ৰিম বানপানীৰ এটা গুৱাহাটীতো হৈছেই এতিয়া আগতকৈ বেছি। বৰ্তমান কৰিমগঞ্জতো আমি দেখিলোঁ যোৱাকালি অকণমান বৰষুণ দিয়াৰ পিছতেই দেখিলোঁ অত পানী জমা হৈ আছে। গতিকে এই হৈছে এই বৰ্তমান চৰকাৰৰ উন্নয়নৰ ফটা ঢোল, তেওঁলোকৰ উন্নয়নৰ নমুনা। অকণমান চৰকাৰৰ অসুবিধা আছে, গতিকে ইমান চৰকাৰী চাকৰি নহ'লেও তেখেতে কৈছিলে যে ইণ্ডাষ্ট্ৰিৰ ব্যৱস্থা কৰি বিভিন্ন বহুজাতিক কোম্পানীত ইয়াতে সুযোগ দি পেলাই স্থাপন কৰাৰ সুযোগ দি পেলাই ইয়াতে নিয়োগ সৃষ্টি কৰিব। গতিকে সকলো ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে। কোনো ধৰণৰ নিবনুৱা সমস্যা সমাধান কৰাৰ কোনো ৰাস্তা এইখন চৰকাৰে ওলাবলৈ সক্ষম নহ'ল। আজি অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীক যি আকাশলংঘী মূল্য বৃদ্ধি, আজি দুখীয়া ৰাইজ ঘৰৰ পৰা ওলাব নোৱাৰা এটা অৱস্থা হৈছে। নিশ্চিতভাৱে সেই ক্ষোভৰ উদ্গিৰণ হ'ব আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ বিজেপিয়ে পাব আৰু আমাৰ কংগ্ৰেছ দলে নিশ্চিতভাৱে ভাল ফলাফল আশা কৰিব বুলি আমি 100% সকলো পক্ষৰ লগত কথা পাতিছোঁ। আমাৰ জিলা পৰিষদৰ সদস্য AP মেম্বাৰ যিসকল জয়ী হৈছে, যিসকল পৰাজিত হৈছে, যিসকল টিকট বঞ্চিত হৈছে, আমি মণ্ডল কংগ্ৰেছ, ব্লক কংগ্ৰেছ, আমাৰ পেৰেণ্ট কংগ্ৰেছ, মহিলা কংগ্ৰেছ, NSY, সেৱা দল সকলোৰে, মাইনৰিটি ডিপাৰ্টমেণ্ট, HC ডিপাৰ্টমেণ্ট সকলো পক্ষকেই আমি অৰাজনৈতিক কিছু দল সংগঠনো আমাক সাক্ষাৎ কৰিছে, আমাৰ আইনজ্ঞসকল আমাৰ সাক্ষাৎ কৰিছে, ছিনিয়ৰ চিটিজেনসকল আমাক সাক্ষাৎ কৰিছে। এতিয়া বহু ধৰণৰ কথাই বহু ধৰণৰ পৰামৰ্শ আমাক দিছে। এই কথাখিনি মই ভাবোঁ যে আমি অবজাৰ্ভাৰ হিচাপে দলীয় কিছু গোপনীয়তাৰ কথাও আছে। আমি সকলো কথা এটা কথা নিশ্চিত আপোনালোকক ক'ব পাৰোঁ, আমি যিমান পৰামৰ্শ পাইছোঁ, যিমান অভিযোগ পাইছোঁ, দলৰ ভেটি শক্তিশালী কৰাৰ স্বাৰ্থত আমি সকলো কথা তন্ন কৰি আমি লিপিবদ্ধ কৰিছোঁ আৰু ইয়াৰ প্ৰতিবেদন আকাৰে আমি দলৰ হাইকমাণ্ডক আমি প্ৰদেশ কংগ্ৰেছক অৰ্পণ কৰিম আৰু তেওঁ বাদ দি পেলাই অসমৰ ৰাজ্যক বিপথে পৰিচালিত কৰিবলৈ, যাতে নিবনুৱা সমস্যা, মূল্যবৃদ্ধিৰ সমস্যা, আজি 100 এবৰি ৰাস্তা ঘাটৰ সমস্যা, উন্নয়নৰ সমস্যা, এইবিলাক সকলো কথা পাহৰাই তেখেতে এটা বিশেষ বস্তুত ধ্যান ডাইভাৰ্ট কৰি মানুহক বিপথে পৰিচালিত কৰি তেওঁ 26ৰ নিৰ্বাচনটো জয়ী হোৱাৰ কাৰণে তেওঁ এটা ব্লু প্ৰিণ্ট কৰাৰ কথাটো চিন্তা কৰি আছে। গতিকে এইটো এটা বিফল তেখেতৰ প্ৰচেষ্টা। অসমৰ ৰাইজে ভালকৈ বুজিছে তেওঁৰ এই চল চাতুৰি। গতিকে ইয়াৰ যোগ্য প্ৰত্যুত্তৰ 26ত পাব আৰু তাৰ নমুনা গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যোৰহাট লোকসভা নিৰ্বাচনত দেখুৱাই দিছে। কাৰণ গোটেই কেবিনেট লৈ তেখেতে যোৰহাটত বাহৰ পাতি থকাৰ পিছতো, কোটি কোটি টকা খৰচ কৰাৰ পিছতো আজি 10টা বিধানসভাৰ তাৰে 9খনত আমি লিড লৈ আমাৰ বৰ্তমানৰ সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যোৰহাটবাসীৰ আশীৰ্বাদত লোকসভালৈ নিৰ্বাচিত হৈছিলে আৰু তেখেতক এতিয়া আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ দায়িত্ব দিয়াৰ পিছতেই তেখেতৰ এক প্ৰকাৰ টোপনি হৰণ হৈ গৈছে। সদায় তেখেতে এই নকলি কিছুমান ইছ্যু ওলাই অসমৰ মূল সমস্যাৰ পৰা মানুহৰ ধ্যান আঁতৰাই ৰাখি তেওঁ নিৰ্বাচনটো জয়ী হোৱাৰ কাৰণে তেওঁ কৌশল কৰি আছে। এইটো কেতিয়াও সফল হ'ব তেখেত। এইটো এটা ফ্লপ চিনেমাৰ ফ্লপ শ্ব' হ'ব বুলি আপোনালোকে গম পাইছেই। আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই সদায় কৰি আছে। তেখেতৰ হাতত যদি কোনো তথ্য প্ৰমাণ আছে তেখেতে ৰাজহুৱা কৰক না। আৰু এইটো ছাবজেক্ট চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ। আজি ইণ্ডিয়াৰ হোম ডিপাৰ্টমেণ্ট কি কৰি আছে? যদি এজন সাংসদ ক'ৰবাত গৈছে, তেখেতে কি কাটাতাৰৰ বেৰ কেঁচি দি কাটি। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। টাইকোয়ান্ডোর কালার বেল প্রমোশন টেস্ট আয়োজিত শ্রীভূমিতে। শ্রীভূমি টাইকোয়ান্ডো স্পোর্টস ও সোশিও কালচারাল সংস্থার অন্তর্গত সংস্কার টাইকোয়ান্ডো স্পোর্টস একাডেমির উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অনুষ্ঠানের অতিথি জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী বলেন, শারীরিক বিকাশের লক্ষ্যে আসাম অলিম্পিক সংস্থা টাইকোয়ান্ডোর উপর জোর দিয়েছে। আসাম অলিম্পিক সংস্থার অন্তর্গত সংস্থার মাধ্যমে টাইকোয়ান্ডো প্রশিক্ষিতদের জন্য আগামীতে অলিম্পিক সংস্থা প্রতিযোগিতামূলক কার্যক্রম চালু করবেন বলেও জানান জেলা ক্রীড়া সংস্থার সচিব। এদিন বেল্ট প্রমোশন টেস্টে বহু সংখ্যক প্রশিক্ষণ প্রাপ্তরা অংশগ্রহণ করেন। টাইকোয়ান্ডো বা অন্যান্য যেগুলো সেলফ ডিফেন্স ছিল, আমরা সেগুলোর প্রতিযোগিতা এখন পর্যন্ত আয়োজন করতে সক্ষম হইনি, কারণ সেই পরিকাঠামো আমাদের কাছে ছিল না। আমি অভিজিৎকে এই কারণে ধন্যবাদ দিতে হবে যে আমরা জানি টাইকোয়ান্ডোর বিভিন্ন সংগঠন এখন আছে, কিন্তু অলিম্পিক সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছে যে অলিম্পিক সংস্থার আওতাধীন যেগুলো থাকবে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আর ইতিমধ্যে অভিজিতের যে সেন্টার, আমি যতটুকু জানতে পেরেছি যে ওনারা এই রাজ্যভিত্তিক যে সংগঠনের সঙ্গে আছেন, ওরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে, সর্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ওনাদের সর্বভারতীয় সংস্থাটি স্বীকৃতি নিয়ে কাজ করা চলছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের জেলা ক্রীড়া সংস্থার জন্য এটা একটা ভালো ব্যাপার হবে যে আগামীতে আমরা যখন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এরকম প্রতিযোগিতা আয়োজন করতে যাব, তখন স্বাভাবিকভাবে আমরা অভিজিৎকে আমাদের পাশে নিয়ে নেব। কারণ টাইকোয়ান্ডোর যে নিয়মগুলো আছে বা সেভাবে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, এক্সামিনার বা প্রশিক্ষক আমাদের কাছে নেই জেলা ক্রীড়া সংস্থার কাছে। আর তাই আমরা যদি সেই বিভাগগুলো চালু করতে যাই, এই জেলার ছেলেমেয়েদেরকে প্রতিযোগিতার আসরে পাঠাতে গেলে তাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করতে হয়, তবে এই যে টেকনিক্যাল পার্সনের ব্যাপার হবে সেগুলো আমরা এই সংস্কার টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের কাছ থেকে সেই সাহায্য পাবো বলে আমরা আশা রাখি। আর অভিজিৎ দিদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আর আজকের দিনে আমরা জানি ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য সেলফ ডিফেন্সটা খুব বেশি দরকার। আর বাচ্চারা এই যে এখানে আসে, আমার এই ধন্যবাদ কৰিছোঁ অভিজিৎ ঘোষ আৰু আমাৰ সঞ্জু। তেওঁলোকক মই আজি নহয়, আজি লাষ্ট 25-30 বছৰ আগৰ পৰাই মই তেওঁলোকক জানো। তেওঁলোকে যেতিয়া মানে এজ এ প্লেয়াৰ খেলি আছে, তেওঁলোকে কম্পিটিশ্যনত পাৰ্টিচিপেট কৰি তেতিয়াৰ পৰা তেওঁলোকক জানো। আৰু তেওঁলোকে আজি সঞ্জু আৰু অভিজিৎ কৰিমগঞ্জত বহুত খেলত নেশ্যনেল, ষ্টেট লেভেল আৰু নেশ্যনেল লেভেলত পাৰ্টিচিপেট কৰিছে। সঞ্জুটো মই জানো, সঞ্জু ভাল বহুত ডাঙৰ চেম্পিয়নশ্বিপত, নেশ্যনেল চেম্পিয়নশ্বিপত ৰেফাৰী কৰিছিল। আৰু আজি আৰু মোক মাতি অনাৰ কাৰণে মই অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেওঁলোকক। আৰু মই ষ্টুডেণ্টক আজি যিসকল ল'ৰা ছোৱালী ইয়াত পৰীক্ষা দিব, তেওঁলোকক মই ভালদৰে মানে পৰীক্ষা দিয়াৰ আগতে এঘণ্টা আমি নিজে ট্ৰেইনিং কৰি যাৰ যি প্ৰব্লেম আছে, যি মানে ভুল আছে বা আছে, মই চাইডত চাই পেলাই এঘণ্টা ট্ৰেইনিং কৰাৰ পিছত আমি 11টা 11:30 পৰা আমি এক্সামটো আৰম্ভ কৰিম। গতিকে কাৰোবাৰ যদি কিবা ভুল আছে, কোনো যদি কাৰোবাৰ কিছু কোনো প্ৰব্লেম আছে কোনচেলে, তাহলে আমার সঙ্গে কি করতে পারবা, আমরা ডাইরেক্ট বলে দেবো যে কার কি কোনচেলে ভুল আছে, কি প্রবলেম আছে কি নাই। হ্যাঁ, আমি সেটা কারেক্ট করে দেবো। কাজের সন্ধানে বের হয়ে নিরুদ্দেশ তিনঘড়ি এলাকার এক ব্যক্তি 15 জুন দুপুর 12টার সময় ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরেনি বীরেশ নমশূদ্র নামের দিনমজুর এই ব্যক্তি। দিনভর ঘরে না ফেরায় সোমবার তার স্ত্রী পুত্র কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন। বীরেশ নমশূদ্র ঘর থেকে বের হওয়ার সময় পরনে হলুদ রঙের শার্ট ও কালো প্যান্ট ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। কোনো সুহৃদয় ব্যক্তি বীরেশ নমশূদ্রের সন্ধান পেলে পরিবারের সাথে 9387732820 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। নমস্কার, কালকে দুপুর 12টার সময়
12টার সময় গেছেন তেলিগলের পার কাজের লগে পাই কাজের লগে ঠিকানা যাওয়ার পরে কাজ হয়েছে না তাই টাকা লগে আইসুন আবার পরে তাই করিমগঞ্জে গেছেন করিমগঞ্জে যাওয়ার পরে তো আমার খবরে কইতাম পারি না কোনো গেলা না গেলা ঠিকানা তো আমি কইতাম পারি না আমার বাবার নাম হলো বিরাস নমসূত্র 3 গড়ি পোস্ট অফিস হইলে তেলিগলের পার তাই নিয়ে বেতর কাজ করবেন এমনি কোনো বড় ঝগড়াঝাটি আছে না না এরকম কোনো কিছু হয়েছে না হয়তো না এতে পারে করিয়ে ওখানে আইসি করিয়ে গতকালকে অনুমানিক 12টার সময় আমরা গ্রামের বিরাস নমসূত্র নামে একজন মানুষ তাই করিমগঞ্জ মানে তার ব্যক্তিগত কাজে তাই রওনা দিয়েছিল তো রওনা দিতে দেখা গেছে যে কালকে বিকাল অবধি তাই মানে তাই ঘরের মধ্যে ফিরে আইছে হয়তো ঘরের মানুষে ভাবছে হয়তো আত্মীয় স্বজন কেউ বাড়িতে গেছে কিন্তু আজকে মানে প্রায় 12টা বাজে গেছে 12টা পর্যন্ত দেখা গেছে কিনা যত আত্মীয় স্বজন আসন সবার কাছে খোঁজ দিয়া যে কারো বাড়ির টাইম কিন্তু গেছে না তো না যাওয়ার পরে মানে বোঝা গেছে যে মানে টাইমটা খুঁজে পাওয়া যায় না তাই আজকে আমরা কালীগঞ্জ থানাতে আমরা এফআইআর দাখিল করছি যে এই মানুষটাকে খুঁজে পাওয়া যায় না আপনারা যে বা যারা এই জিনিস মানে এই যেটা দেখবা সবার কাছে অনুরোধ যদি এই মানুষটা যদি আপনারা কোনো দিকে পাইন আমরা এখানের মধ্যে ভিডিওটার মাঝে নাম্বার দেওয়াইব ফটো দেওয়াইব বিশেষ করে আপনার কাছে মানে হাজির করে অনুরোধ করি যে মানুষটা মানে খুঁজে পাওয়া যায় না তার ফরনো একটা খালা শার্ট আছে যে খালা একটা প্যান্ট আছে আর উপরে মানে হলুদ আর খালার মধ্যে একটা শার্ট আছে তাই আপনার কাছে অনুরোধ দয়া করে আমরা একটু সাহায্য করেন এই ব্যাপারে। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।